বইয়ের মলের প্রোগ্রামে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে বহুল আলোচিত সিক্রেট অফ জায়নিজম বইয়ের অষ্টম পর্ব, ষষ্ঠ অধ্যায়। গত পর্বে আমরা এই বইয়ের পঞ্চম অধ্যায় প্রকাশনা শিল্পে ইহুদিদের প্রভাব সম্পর্কে শুনেছি। আজ এই পর্বে আমরা জানব রাশিয়ার বলশাবিক বিপ্লব ও ইহুদি প্রভাব। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইটির পরবর্তী পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করছে বইটির অষ্টম পর্ব ও ষষ্ঠ অধ্যায়। বলশেভিক বিপ্লব এবং ইহুদি ষড়যন্ত্র। বলশেভিক বিপ্লবের ভয়াবহ ইতিহাসের অল্প কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। গুম, হত্যা, ডাকাতি, ধর্ষণ ও দুর্ভিক্ষের পুরো রাশিয়া ছেয়ে গিয়েছিল। এই বিপ্লব নিয়ে ইহুদিরা যখন কাপুরুষের মতো দুমুখ নীতি অনুসরণ করে, তখন অবাক না হয়ে পারা যায় না। এই বিপ্লব যে তারাই ঘটিয়েছে তা তাদের গণমাধ্যম বরাবরই অস্বীকার করে আসছে। অথচ নিজেদের মাঝেই আবার গর্ব করে বলে, আমরা বলশেভিক করেছি এবং আমরা এই সোভিয়েতের জন্ম দিয়েছি। এই বিপ্লব যে ইহুদিদের দ্বারা সংগঠিত হয়নি তা প্রমাণ করতে তাদের গণমাধ্যম হাস্যকরভাবে দুটো খড়কুটোকে সামনে আনে। তারা বলে যে মহান দুই নেতার হাতে ধরে, যেমন লেনিন ও স্ক্রান্সকি, এই বিপ্লব শেষ পর্যন্ত পরিচালিত হয়েছে। তাদের কেউই তো ইহুদি নয়। এটাও হাস্যকর যে তারা বাছাই করে মাত্র দুজন ব্যক্তির নাম প্রচার করে, কিন্তু পুরো আন্দোলনে যে ইহুদিদের অসংখ্য সদস্য জড়িত ছিল তাদের নাম কখনো প্রকাশ করা হয় না। বিপ্লবের সূত্রপাত মূলত ট্রান্সকির হাত ধরে। তার বাবার নাম অ্যাডলার। ধর্ম পরিচয় তার বাবা মা উভয়ই ছিলেন ইহুদি। বাবা মারা যাওয়ার পর তার মা রাশিয়ান এক নাগরিককে বিয়ে করেন, যার নাম ছিল ক্যারেন্সকি। আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করলেও খুব দ্রুতই তিনি রাজনীতির মাঠে জড়িয়ে পড়েন। তবে এই বিপ্লব পরিকল্পনার মূল কারিগর ছিলেন লেনিন, যাকে ইহুদি নিয়ন্ত্রিত গণমাধ্যমে জেন্টাইল বলে প্রচার করা হয়। আটার্সকি নিয়ে তো কোনো আলোচনাই করা হয় না। তার আসল নাম ব্রাউনস্টাইন। শুরুর দিকে তিনি মেনশেভিকের গোড়া সমর্থক হলেও শেষের দিকে বলশেভিক যোগদান করেন। গণমাধ্যমে বলা হয়, ব্যক্তিগত জীবনে তিনি খুব একটা ধার্মিক ছিলেন না, তাই তার নামের সাথে ইহুদি শব্দটি জড়ানো উচিত নয়। তাই যদি হয়, তাহলে বিপ্লবের নামে রাশিয়ার গির্জাগুলোকে কেন কসাইখানা করা হলো? অনেকগুলো তো ঘোড়ার আস্তাবলে রূপান্তরিত করা হয়েছিল। কেন সেখানে প্রার্থনার পরিবর্তে নাচ গানের আয়োজন করা হয়েছে? কেন খ্রিস্টান পাদ্রীদের দিয়ে রাস্তা পরিষ্কার ও মেরামতের কাজ করানো হয়েছে? কেন তাদের রাবাইগণ খ্রিস্টান ছাত্রদের মাঝে ধর্মীয় শিক্ষার নামে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে? তিনি কতটা ধার্মিক তা এখানে মুখ্য বিষয় নয়, কারণ ছেলেবেলায় তিনি যে শিক্ষা পেয়েছেন তাই তার কাজে প্রকাশ পেয়েছে। খুব ধার্মিক হলেই যে একজন ব্যক্তি সাম্প্রদায়িক হবে তা নয়। আবার ন্যূনতম ধর্মজ্ঞান না রেখেও একজন ব্যক্তি সাম্প্রদায়িক হতে পারে। 1917 সালের শুরু থেকে জার সম্রাট দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে রাশিয়ানদের আন্দোলন ঘনীভূত হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়, আহত ও নিহত সৈন্যদের দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি, চলমান খাদ্য সংকট, স্বল্প মজুরি, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্য ইত্যাদি নানা কারণে এই আন্দোলনটির সূত্রপাত হয়। রাজা নিকোলাসের বিরুদ্ধে আন্দোলনে এই জনগোষ্ঠীটি আমাদের প্রতি নিকট প্রলিটারিয়েট নামে পরিচিত। তারা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করলে নিকোলাস সামরিক বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন। কিছু অফিসার গুলি চালালেও অধিকাংশ অফিসার তা থেকে বিরত থাকে। ফলে অল্প সংখ্যক আন্দোলনকারীর প্রাণনাশের মধ্য দিয়ে পুরো আন্দোলন সফল হয়। এরপর রাশিয়ান সেনাবাহিনীতে সামরিক বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর সমাপ্তি ঘটে রাজা নিকোলাস এবং তার পরিবারের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। এরপর ক্ষমতায় আসে পেট্রোগ্রাড সোভিয়েত ও দ্য প্রভিশনাল গভর্নমেন্ট। কিন্তু দ্রুতই দ্য প্রভিশনাল গভর্নমেন্টের বিরুদ্ধে আবারও আন্দোলন দানা বাঁধতে শুরু করে, কারণ তারা প্রথম বিশ্বযুদ্ধে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে সেই যুদ্ধে রাশিয়ার লাখো সৈন্য মারা যায়, যাদের অধিকাংশ ছিল গরিব কৃষক ও শ্রমজীবী মানুষ। তাছাড়া যুদ্ধে যাওয়ার মতো প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণও তাদের ছিল না। এমনই এক মুহূর্তে ভ্লাদিমির লেনিন এবং তার অনুসারীগণ কমিউনিস্ট পার্টি অফ রাশিয়া প্রতিষ্ঠা করে, যার পরবর্তী সময়ে কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নে নামান্তরিত করা হয়। খাদ্য, শান্তি ও সামাজিক নিরাপত্তাকে পুঁজি করে দলটি আন্দোলনের জোরদার করতে শুরু করে।
অক্টোবর মাস থেকে পুনরায় রাশিয়া জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, যা শেষ হয় প্রভিশনাল গভর্নমেন্টের পতনের মধ্য দিয়ে। ক্ষমতায় আসে লেনিন, জার্মানির সাথে শান্তি চুক্তি করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়ার বিদায় নিশ্চিত করে। কিন্তু 1918 সালে লেনিন পরিচালিত সোভিয়েত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়া শুরু করে। এর মোকাবিলায় লেনিন ট্রটস্কির প্রতিষ্ঠা করে রেড আর্মি। নিকোলাসের সৈন্যবাহিনী কেন প্রোলেটারিয়েটদের উপর গুলি চালায়নি, কেন তারা এত সহজে বলশেভিকদের ক্ষমতা দখল করতে দিল? সত্যি বলতে রাশিয়ার সৈন্যবাহিনী ততদিন ইহুদিদের দখলে চলে গিয়েছিল। তারা চেয়েছিল এই আন্দোলনে প্রোলেটারিয়েটরা সফল হোক, কারণ তাদের তো তারাই জন্ম দিয়েছে। শুধু সেনাবাহিনী নয়, রাশিয়ার সব উচ্চপদস্থ মন্ত্রণালয় তখন তাদের সদস্যদের দ্বারা পরিচালিত হতো। নিচে একটি ছকে ছোট্ট পরিসংখ্যান তুলে ধরা হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসন সংখ্যা ছিল 22টি, যার মধ্যে 17 জন ছিল ইহুদি এবং শতকরা হারে তা গুনলে 77.20%। সামরিক মন্ত্রণালয়ে ছিল 43টি আসন সংখ্যা, তার মধ্যে 33টি হচ্ছে ইহুদিদের মধ্যে, 76.7%। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 16 আসন সংখ্যা, ইহুদি সংখ্যা 13 এবং ইহুদির শতকরা হার ওখানে হচ্ছে 81.82%। বিচার মন্ত্রণালয় 21টি আসনের মধ্যে 20 জন হচ্ছে ইহুদির সংখ্যা, 95.2%। অর্থ মন্ত্রণালয় 30টি আসনের মধ্যে 24টি ইহুদিদের আসন, যার 80.0%। জনযোগাযোগ মন্ত্রণালয় 53টি আসন, তার মধ্যে 42টি হচ্ছে ইহুদিদের, যা শতকরা হারে 79.2%। সমাজ যোগাযোগ মন্ত্রণালয় হচ্ছে 6টি আসন, 6টির মধ্যে 6টি হচ্ছে ইহুদিদের এবং সেটা শতকরা হারে 100%। শ্রম মন্ত্রণালয় 8টি আসনের মধ্যে 7টি ইহুদিদের এবং তা 87.5%। বার্লিন, ভিয়েনা, কোপেনহেগেন ও বুচারেস্টে বলশেভিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন 808টি আসনে এবং 8টি আসনে ইহুদিদের। রাজ্য ব্যবস্থাপনা মন্ত্রণালয় 23টি, তার মধ্যে 21টি ইহুদিদের, যা 91.3%। সাংবাদিকতা মন্ত্রণালয় 41টির মধ্যে 41টিই হচ্ছে ইহুদিদের। মনে আছে সাংবাদিকতা প্রসঙ্গে ব্যারন মন্টেফিওরে কি বলেছিলেন? সব কাজই ব্যর্থ হবে যদি না গণমাধ্যম আমাদের নিয়ন্ত্রণে না থাকে। এবার উপরে দেখুন, সাংবাদিকতা মন্ত্রণালয় পুরোটা তাদের নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, ছকটিতে পরিষ্কার দেখা যাচ্ছে এমন কোনো মন্ত্রণালয় নেই যেখানে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠতার আসনে নেই। প্রোলেটারিয়েটদের ক্ষমতা অর্জন বিষয়টি শুধু মুখেই রয়ে গেল। তারা শোষণ বঞ্চনা থেকে বেরিয়ে আসার যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল তা অন্ধকারে চলে গেল, অবস্থা পূর্বের মতোই রয়ে গেল। যে কিছু পদ জেন্টাইলদের হাতে ছিল তাদের ইহুদি বলে ডাকতে কোনো সমস্যা নেই, কারণ তারা লেনিনের গোলাম হয়েই পদগুলোতে বসেছিল। তারা সবাই ইডিশ ভাষা জানে, তাদের সন্তানেরাও হিব্রু বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করত। ইডিশ মূলত জার্মান থেকে জন্ম নেওয়া নতুন এক ভাষা, তবে তাদের হাজার বছরের পুরনো পরিকল্পনাগুলো হিব্রু ভাষায় রচিত। ইহুদিদের সব গোপন তথ্যের আদান প্রদান এই ভাষাতেই হয়, তাই এই ভাষা জানা ইহুদিদের জন্য বাধ্যতামূলক ছিল। যখন জিজ্ঞাসা করা হয় রাশিয়ার জেন্টাইল সন্তানদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, জবাবে তারা বলে, আমরা তাদের যৌন শিক্ষা দেব, যৌনতা সম্পর্কে সকল সংকোচ দূর করে এর প্রতি তাদের আগ্রহী করে তুলব। তাদের যৌন শিক্ষার ধরন কতটা নোংরা তা এখানে ব্যাখ্যা করা সম্ভব নয়। সোভিয়েত সরকারের হাঙ্গেরি দখলের পর সেখানে তুমুল আন্দোলন ছড়িয়ে পড়ে, হাজারো ইহুদিকে হত্যা করা হয়। রক্তাক্ত এই ঘটনাটিকে ইহুদিদের কাছে হোয়াইট টেরর নামে পরিচিত। মূলত এই ঘটনাটি ছিল ইহুদি নেতা বেলা কুনের বিরুদ্ধে হাঙ্গেরির সাধারণ জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ। কারণ সোভিয়েত প্রতিষ্ঠার পর সেখানকার শিক্ষা ব্যবস্থায় যৌনতার নোংরা বিষয়গুলো প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়। পাঠ্যপুস্তকে যৌনতা সরাসরি অন্তর্ভুক্ত করা হয়, যা জেন্টাইল সন্তানদের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। এটা অভিভাবকগণ মেনে নিতে পারেনি। রাশিয়া হাঙ্গেরির মতো বিশ্ব শিক্ষা ব্যবস্থাতেও অপ্রয়োজনীয় ও অনৈতিক অনেক বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়, যদিও তা নিয়ে আজ আর কোনো প্রতিবাদ করা হয় না।
1902 সালে জন ডি রকেফেলার এবং ফ্রেডরিক টেইলর গেটসের যৌথ প্রতিষ্ঠায় গড়ে ওঠে জেনারেল এডুকেশন বোর্ড, যা বিশ্বব্যাপী বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রথম সূতিকাগার। পরে বিভিন্ন এজেন্টের মাধ্যমে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তা পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে দেওয়া হয়। মনে রাখতে হবে, প্রতিষ্ঠানদের ধর্মীয় মূল্যবোধ কখনো ইহুদিদের হাত থেকে রক্ষা পেতে পারে না। আজকের তরুণ সমাজের নৈতিকতার অবক্ষয়ের বড় কারণ ইহুদিদের ষড়যন্ত্রমূলক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাদের গণমাধ্যমে বলা হয়, আমরা আজ পর্যন্ত যত সব নিপীড়ন সহ্য করেছি তার প্রতিশোধ হিসেবে সোভিয়েত প্রতিষ্ঠা করেছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের প্রটোকলে উল্লিখিত কয়েকটি ধারা নিচে উপস্থাপন করা হলো। খোদাভীতি ও সৃষ্টিকর্তা কেন্দ্রিক ধর্মীয় বিশ্বাস মুছে দিতে আমরা জেন্টাইলদের হৃদয়ে গণিত যুক্তিবিদ্যার ধারণা ঢুকিয়ে দেব। তাদের আকৃষ্ট করে তুলব বস্তুবাদী পৃথিবীর প্রতি। নাস্তিক জাতিতে পরিণত হওয়ার পর নির্দিষ্ট কোনো শাসন ব্যবস্থা তাদের আর বিশ্বাস থাকবে না। রাষ্ট্রীয় শাসন হয়ে যাবে জনগণের সম্পত্তি, যা থেকে আমরা ফয়দা লুটে নেব। পঞ্চম প্রটোকল। বিশ্ব শাসন ব্যবস্থার অধিপতি হওয়ার পর আমাদের নিজেদের ধর্ম প্রচার শুরু করব। তার মূল বিষয় হবে ঈশ্বর এক, আমরাই তার একমাত্র মনোনীত সম্প্রদায় এবং পুরো বিশ্বের ভাগ্য আমাদের ভাগ্যের সাথে জড়িত। ফলে ইহুদি ধর্ম ব্যতীত পৃথিবীর সব ধর্ম ধ্বংস হবে এবং সবাই আমাদের ধর্মে বিশ্বাস স্থাপন করবে। এর মধ্যে যদি কোনো গোড়া নাস্তিকের জন্ম হয় তবে সে আমাদের জন্য হুমকির কারণ হবে না। 14তম প্রটোকল। বলশেভিক নেতা ট্রটস্কি তো নিজেকে নাস্তিক বলেই দাবি করেছিল। রাশিয়ার জনগণ যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে ঈশ্বরের কথা স্মরণ করছিল, তখন হিংস্র সৈনিকরা তাদের চেঁচিয়ে বলতে লাগলো, খোদা বলতে কিছু নেই, আমরা তার মৃত্যু ঘটিয়েছে। ফিলাডেলফিয়ার একজন মুখপাত্র মিস ক্যাথারিন ডকুচিভ এই বিপ্লবের প্রসঙ্গে তার পত্রিকায় লিখেন, বলশেভিক বিপ্লবে ইহুদিরা রাশিয়ার গির্জাগুলো যেভাবে ধ্বংস করেছে, সে তুলনায় ইহুদিদের সিনাগগগুলোর ন্যূনতম ক্ষতিও করেনি। জন্ম থেকেই মানুষ কারো না কারো উপর নির্ভরশীল। তার শেষ আশ্রয় হলো ধর্ম ও সৃষ্টিকর্তা, যা অবচেতন মনে মানুষের চিন্তা চেতনায় জায়গা করে নেয়। মানুষের ধর্মীয় চেতনা যখন লোপ পায়, তখন তার আশ্রয় বলতে আর কিছুই থাকে না। সে কাউকেই বিশ্বাস করতে পারে না। আর এই কারণেই বর্তমান পৃথিবী এমন এক বলয় রূপ নিয়েছে যেখানে পারস্পরিক শান্তি ভালোবাসা বলতে কিছু নেই। সব যেন ভোগ আর ধ্বংসের রাজত্ব। কারণ তারা বিশ্বাস করে অপরাধ বলতে পৃথিবীতে কোনো কিছুই নেই। কে তার বিচার করবে? প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি আলোচনা লক্ষ্য করলে দেখা যায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা যে যার মতো করে শান্তি চুক্তির ধারা বানিয়ে নিচ্ছে, কিন্তু তাদের চেহারা, মন ও কথা বলার ভঙ্গিমায় আত্মবিশ্বাসের কোনো ছাপ নেই। তারা যা বলছে তার প্রতি অন্য কেউ ভূক্ষেপ পর্যন্ত করছে না। তারা জানে না আদৌ তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হবে কিনা। এ প্রসঙ্গে আরো কিছু অনুচ্ছেদ উল্লেখ করা হলো। যতদিন না জেন্টাইলরা আমাদের অর্থ ও ক্ষমতার মাঝে নিজেদের আশ্রয় খুঁজে নেবে, ততদিন পর্যন্ত ক্ষুধা, দারিদ্রতা, পারস্পরিক শত্রুতা, মতবিরোধ, দুর্ভিক্ষ ইত্যাদি তাদের আবদ্ধ করে রাখব। 10ম প্রটোকল। একসময় তারা বাধ্য হয়ে আন্তর্জাতিক ক্ষমতার মূল চাবি আমাদের হাতে তুলে দেবে, আর এই সুযোগে আমরা তার নিজেদের বিশ্ব অধিপতি করে তুলব। আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেব যা তাদের এতটা দুর্বল করবে যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলবে। 5ম প্রটোকল। এই বলশেভিক বিপ্লব ইসরায়েল প্রতিষ্ঠার পথ অনেক সহজ করে দেয়। এই বিপ্লবের একজন প্রত্যক্ষদর্শী হলেন ডক্টর জর্জ এ সিমন্স। বিপ্লব চলাকালে তিনি পেট্রোগার্ড গির্জার পাদ্রী হিসেবে নিযুক্ত ছিলেন। তাছাড়া ট্রটস্কিকে যখন বিচারের সম্মুখীন করা হয় সেখানেও তিনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, ট্রটস্কি বর্নস্টেইনের বিচার অনুষ্ঠানে অনেক বিক্ষোভকারীর সমাগম হয়। তাদের অধিকাংশই ছিল পূর্ব নিউ ইয়র্কের অধিবাসী। একটি বিষয় আমাকে অবাক করে, তা হলো উপস্থিত সদস্যদের অধিকাংশই ছিল ইডিশভাষী, যাদের বলশেভিক বিপ্লবে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। বিচার অনুষ্ঠানে বেশিরভাগ অংশ ইডিশ ভাষায় সম্পন্ন হয়। সিনেটর নেলসন জিজ্ঞেস করলেন, সেখানে কি হিব্রুভাষী কেউ ছিল? ডক্টর সিমন্স বলেন, সেখানে হিব্রুভাষী এবং ধর্মত্যাগী অনেক ইহুদি ছিল। তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, তবে আমার দৃঢ় বিশ্বাস সেখানে ইডিশ ভাষীদের সংখ্যাই বেশি ছিল। বলশেভিকরা যখন ক্ষমতায় আসে তখন পেট্রোগার্ড সহ রাশিয়ার চারদিকে ইডিশ ভাষার প্রভাব বাড়তে শুরু করে। এমনকি রাশিয়ার গির্জাগুলো
এর হাত থেকে রেহাই পায়নি। ইরিশ ভাষার প্রভাব এতটাই বেড়ে যায়, বর্তমানে এটিকে রাশিয়ার জাতীয় ভাষা বললেও ভুল হবে না। উইলিয়াম চ্যাপলিন হান্টিংটন আমেরিকার বাণিজ্যদূত হিসেবে রাশিয়ার নিযুক্ত ছিলেন। তার প্রশাসনিক দূতাবাস ছিল পেট্রোগার্ডে। তিনি বললেন, যেসব নেতাকর্মীর হাত ধরে বলশেভিক বিপ্লব সফলতা পায় তাদের 2/3 ছিল ইহুদি। তারা রাশিয়ার কোনো জাতীয় উদ্দেশ্যে বিশ্বাসী নয়। বিশ্বজুড়ে নিজেদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই ছিল ইহুদিদের মুখ্য উদ্দেশ্য। উইলিয়াম ডব্লিউ ওয়েলস বিপ্লব চলাকালীন ন্যাশনাল সিটি ব্যাংকের কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি নিজের মতামত উল্লেখ করেন, এই বিপ্লবে অংশগ্রহণকারী 3/4 নেতাকর্মী হলেন ইহুদি। তাদের মধ্যে কিছু ছিল যারা প্রকৃত রাশিয়ান। তাদের জন্ম ও বেড়ে ওঠা সবই হয়েছে রাশিয়াতে। এই বিপ্লব যখন সফলতার মুখ দেখতে শুরু করে তখন আমেরিকান ইহুদিরা নিউ ইয়র্কের রাস্তায় আনন্দ মিছিল করতে করতে বেরিয়ে আসে, যেখানে জনসমাবেশ, সাক্ষাৎকার, সংবাদ ও কলামে এই বিপ্লবের ব্যাপক প্রশংসা করা হয়। কিন্তু কিছুদিন পর তারাই আবার এই বিপ্লবকে নিন্দার সাথে প্রত্যাখ্যান করে। ইহুদিদের প্রতিষ্ঠানগুলো জোরে সোরে প্রচারণা চালায়। এই বিপ্লবের জন্যই নাকি রাশিয়ান ইহুদিদের কপালে চরম দুর্ভোগ নেমে এসেছে। অথচ পরবর্তী সময়ে ইহুদিদের সেসব সৈন্যদের আমেরিকার শহরগুলোতে স্বর্ণের সিগারেট বাক্স হাতে ঘুরতে দেখা গেছে, যা একসময় সাধারণ রাশিয়ানদের সম্পদ ছিল। তাদের মহিলারা স্বর্ণের অলংকার পরে ঘুরে বেড়াত, যা হয়তো রাশিয়ান কোনো বাবা মা তার মেয়ের বিয়ের জন্য রেখেছিল। 30 জুন 1920 আমেরিকার ম্যাগাজিন প্রতিষ্ঠান জুইশ ওয়ার্ল্ড এর 9ম পৃষ্ঠায় মিস্টার স্যামুয়েল রাশের স্বাক্ষরিত একটি কলম প্রকাশ করা হয়, যার শিরোনাম উই রিয়েলি অ্যাশেমড অফ ট্রটস্কি। কলামটির উল্লেখযোগ্য কিছু অংশ নিচে উপস্থাপন করা হলো। ইদানিং আমি বেশ কিছু ইহুদি প্রতিষ্ঠানকে এই বলে বিলাপ করতে শুনেছি যে তাদের নাকি মৌলবাদী সন্ত্রাস বলে বিভিন্ন জায়গায় নিন্দা করা হচ্ছে। এটা সত্য, জন্মসূত্রে আমরা অনেকেই মৌলবাদী প্রকৃতির। এবার নিজ জাতির ওপর মানুষের নিন্দায় কান না দিয়ে বিষয়টিকে অন্যভাবে দেখুন। ট্রটস্কিকে কেন আমরা এভাবে ভাবছি না যে তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ, আন্তর্জাতিক অর্থনীতি বিভাগের ছাত্র এবং একজন দূরদর্শী নেতা হওয়ার কারণে তিনি অবশ্যই আমাদের ইতিহাসে অমর হয়ে থাকবেন। এখন কি আমাদের তার জন্য লজ্জিত হতে হবে? আসলে বলশেভিক বিপ্লব হলো ইসরায়েল প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে ছিল 1914 সালের বিশ্বযুদ্ধ। তবে জেরুজালেমকে পূর্ণ উপায়ে দখল করা এবং সেটাকে নিজেদের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা যে অত সহজ হবে না তা চোখ বন্ধ করে বলা যায়। এর মানে হলো তারা একের পর এক অসংখ্য রক্তক্ষয়ী বিপ্লবের জন্ম দিয়ে যাবে। জেন্টাইলরা যদি এই ব্যাপারে সতর্ক হতে না পারে তবে তাদের সন্তানদের রক্তের বন্যা সাঁতরে বেড়াতে হবে। খবরের কাগজে বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লবের নামে রাশিয়াতে যা ঘটেছে সে সম্পর্কে সাধারণ মানুষের বহুকাল কোনো ধারণা ছিল না। আশেপাশের দেশগুলোতে তখন এই নিয়ে সঠিক কোনো সংবাদ প্রচার করা হতো না। বিংশ শতাব্দীর শুরুতে সবাই একটি বিষয় অনুমান করতে পেরেছিল, সেখানে বড় ধরনের কোনো গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে। কায়েমি স্বার্থপর বুর্জোয়া সম্রাট নিকোলাস জারের অধীনে সেখানকার ইহুদিরা কিরূপ মানবেতর জীবনযাপন করছে সে গল্প ইউরোপ আমেরিকার পত্রিকাগুলোতে নিয়মিত প্রকাশ করা হতো। তাছাড়া স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শ্রমজীবী মানুষের নিষ্পেষিত জীবনচিত্র ফুটিয়ে তোলা হতো। এইসব নিয়মিত প্রোপাগান্ডার ফলে একসময় বিশ্ববাসীর মনে জার সম্রাটের বিরুদ্ধে ক্ষোভ জন্মাতে শুরু করে। তারা সবাই মনে মনে এই বিপ্লবকে সমর্থন জানায়। জনসাধারণের মনে বিশ্বাস চেপে বসে এই বিপ্লবের মাধ্যমে জার সাম্রাজ্যের পতন ঘটবে এবং নিপীড়িত মানুষ অধিকার ফিরে পাবে। একবার এক আমেরিকান অধ্যাপক ব্যবসায়িক উদ্দেশ্যে রাশিয়া গমন করেন। বিজ্ঞান ও আন্তর্জাতিক বিষয়ের উপর তিনি ছিলেন একজন সূক্ষ্ম পর্যবেক্ষক। অন্যান্যদের মতো তিনিও বিশ্বাস করতেন সেখানকার ইহুদি ও শ্রমজীবী মানুষেরা নিপীড়িত জীবনযাপন করছেন। 3 বছর পর অল্প কিছুদিনের বিরতিতে তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় সেখানে গমন করেন। তবে দ্বিতীয়বার দেশে এসে বুঝতে পারেন রাশিয়ার চলমান পরিস্থিতি নিয়ে এই দেশের পত্রিকাগুলোতে যা ছাপানো হচ্ছে তা সবই মিথ্যা। তাই সাধারণ মানুষের প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত করা উচিত। তিনি এই বিষয়ের উপর একটি আর্টিকেল রচনা করেন এবং তা প্রথম শ্রেণীর একটি ম্যাগাজিনে প্রকাশ করা হয়।
তথ্যের সত্যতা যাচাই করতে ম্যাগাজিনটির এক উচ্চপদস্থ সম্পাদক তাকে ডেকে পাঠান। তিনি তথ্যের সত্যতা দেখে প্রচণ্ড অবাক হন। কিন্তু তারপরও তিনি এই আর্টিকেল ম্যাগাজিনে ছাপানো থেকে বিরত থাকেন। এরপর আরও কিছু পত্রিকা ও ম্যাগাজিন প্রতিষ্ঠানে এই আর্টিকেলটি পাঠানো হলেও তা কেউই ছাপাতে রাজি হয়নি। সম্ভবত এই কারণে লেখকের প্রকৃত নাম তার আর উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমেরিকা তৎকালীন গণমাধ্যম জগতে বিষয়টি নিয়ে গুঞ্জন রটেছিল বলে ঘটনাটি সংগ্রহ করা সম্ভব হয়েছে। মিস্টার উইলিয়াম হার্ট এর হাত ধরে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ম্যাগাজিন সর্বপ্রথম বিষয়টির উপর আর্টিকেল প্রকাশ করে, যার শিরোনাম দ্য গ্রেট জুইশ কনস্পাইরেসি। এর কিছু চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো। ইহুদি বিতর্ক আজ শুধু ইউরোপে সীমাবদ্ধ নয়, ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ পৃথিবীর আরও অনেক অঞ্চলে তা ছড়িয়ে পড়েছে। সমাজের সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষরা কেবল তাদের নিয়ে আলোচনা করার সামর্থ্য রাখে। ষড়যন্ত্র যতই গোপনীয় হোক না কেন, তার গোপনীয়তা চিরকাল রক্ষা করা সম্ভব নয়। কিছু মানুষ থাকবেই যারা নিজেদের মস্তিষ্ক খাটিয়ে সব রহস্যের সমাধান করে ছাড়বে। এজন্য আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, তুমি হয়তো কিছু মানুষকে সাময়িক সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে না। মিস্টার হার্ট আরও উল্লেখ করেন, যে দুজন ব্যক্তির হাতে পুরো রাশিয়ার জিম্মি হয়ে পড়েছে তাদের নাম লেনিন ও ট্রটস্কি। তারা বলশেভিক দলের প্রধান দুই হত্যাকর্তা। 1917 সালে পেট্রোগ্রাড সোভিয়েতের সংখ্যা গরিষ্ঠ আসনে নির্বাচিত হয়ে তারা দেশের ক্ষমতায় আসে। বছর না যেতেই তারা আবার নতুন বিপ্লবের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের জন্ম দেয়। বলশেভিকের মতো মেইনশেভিক দলটিও একই গোষ্ঠীর সদস্যদের দ্বারা পরিচালিত হতো, যেমন লেইবার, ড্যান অ্যান্ড মার্টফ। এই দুটি রাজনৈতিক দলের মাঝে তৃতীয় আরেকটি দল ছিল দ্য ক্যাডেটস। তারা ছিল রাশিয়ার সবচেয়ে শক্তিশালী বুর্জোয়া দল। পরবর্তী সময়ে এর সদর দপ্তর প্যারিসে স্থানান্তরিত করা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ম্যাক্সিম ভিনাভের। এভাবে রাশিয়ার রাজনৈতিক পটভূমি তিনটি প্রধান শাখায় বিভক্ত হয়, যার প্রতিটি ছিল ইহুদিদের তৈরি করা সংগঠন। আর্টিকেলটিতে তিনি এমন অনেক প্রভাবশালী ব্যক্তির পরিচয় উল্লেখ করেন যারা সে সময় বিশ্ব রাজনীতির কলকাঠি নাড়ছিল, যেমন ওটো হারমান কাহান। আন্তর্জাতিক যৌথ মৈত্রী সম্পর্ক উন্নয়নে কাজে তাকে প্রায় সময় লন্ডন ও প্যারিসে ভ্রমণ করতে দেখা যেত। তিনি ছিলেন জার্মান ভ্যানকুভার এবং ব্রিটিশরা আমেরিকা মৈত্রী সম্পর্কের অন্যতম প্রবক্তা। রিপাবলিকানদের রাজনৈতিক আলোচনাগুলোতেও তার নিয়মিত উপস্থিতি ছিল। জন্মসূত্রে জার্মান হলেও আমেরিকায় ছিল প্রভাবশালী ব্যক্তিত্ব। এরপর আসে বেলাকুন। হাঙ্গেরিতে কিভাবে সোভিয়েত জনমতবাদ ছড়িয়ে দেওয়া হয় সে দায়িত্ব পুরোটাই তার কাঁধে ছিল। এরপর তিনি উল্লেখ করেন রোজ পোস্টার স্টকস এবং মরিস হিলকোইট এর নাম। সে সময় আন্তর্জাতিক মহলে যারা একটি রক্ষণশীল নেটওয়ার্কের জন্ম দিয়েছিল। তিনি ইউগেন ভি ডেভস এবং বিল হেইউড নামে দুজন জেন্টেল ব্যক্তির পরিচয় উল্লেখ করেন, যারা বিশেষ সুবিধার বিনিময়ে ইহুদিদের এজেন্ট হিসেবে বিশ্বজুড়ে কাজ করত। 1918 সালের 11 নভেম্বর জার্মানি, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যা আর্মিস্টিক ডে নামে পরিচিত। এর কিছুদিন পরেই দ্য লিবারেল মিডল নামে আরও এক নতুন আন্দোলনের সূত্রপাত হয়, যার মূলে ছিল মিস্টার জাস্টিস ব্র্যান্ডেস, জাজ ম্যাক অ্যান্ড ফেলিক্স ফ্রাঙ্কফুর্টার সহ আরও অনেককে। সে সময় ব্যারন গান্সবার্গ ছিলেন আমেরিকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত বরিস বাখমেতেভ এর বিশ্বস্ত কর্মচারী। তিনি মিস্টার বাখমেতেভের প্রতিনিধি হয়ে রাশিয়ার বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ প্রকাশ করতেন। এক্ষেত্রে সেক্স সম্পাদকীয় নানা কাজে তাকে সহযোগিতা করতেন। অবিশ্বাস্য হলেও সত্য যে নরঘাতক বলশেভিক নেতাকর্মীদের হাতে কোটি কোটি নিরাপদ রাশিয়ার নাগরিক নিহত হয়েছে। আজ তাদেরই মহান নেতার স্বীকৃতি দেওয়া হয়েছে। বছরান্তে তাদের নামে উৎসব ও আলোচনার সভা আয়োজন করা হয়। তাদের ছবি বুকে ও মাথায় করে মহাবিপ্লবের ডাকে ফেটে পড়ে। তারা যেন তরুণ সমাজের জীবনাদর্শ। মানুষ যদি জানত বলশেভিক বিপ্লবের নামে তারা রাশিয়াতে কি নৃশংসতার পরিচয় দিয়েছে, তবে তারা হয়তো ঘৃণায় ও অপমানে মাটিতে মিশে যেত।
সবাই আশা করেছিল সোভিয়েত সরকার ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনে আনন্দ ফিরে আসবে, শ্রমিকের ন্যায্য মজুরি পাবে, অন্তত আর কাউকে অনাহারে মরতে হবে না। কিন্তু বাস্তবে দেখা গেল লেনিন নিকোলাসের চেয়েও জালিম সরকার। পিঁপড়ার ওপর হাতির পা পড়লে যেমনটা হয়, তাদের অবস্থা তখন তেমনই হলো। চারদিকে আবারও বিদ্রোহ শুরু হলো। সাধারণ মানুষ লাঠিয়াল বাহিনীতে রূপ নিল। তাদের দমনে গঠন করা হলো রেড আর্মি। সাধারণ মানুষ যে কোনো সময় ইহুদিদের বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে তা তারা ভালোভাবেই আঁচ করতে পেরেছিল। তাই তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্যত্র সরে পড়ার সিদ্ধান্ত নেয়। যতদিন না রেড আর্মি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে, ততদিন তারা বাইরের নিরাপদ রাষ্ট্রগুলোতে থাকার সিদ্ধান্ত নেয়। সে সময় কিশনেভ থেকে আমেরিকার নর্থ ড্যাকোটাতে পাঠানো একটি চিঠি নিয়ে গণমাধ্যমে হইচই পড়েছিল, তবে তা অঙ্কুরেই থামিয়ে দেওয়া হয়। চিঠিটির খানিকটা অংশ তুলে ধরা হলো। বন্ধু গুডসে বর্তমানে অনেক ইহুদি আশ্রয়ের লক্ষ্যে ইউক্রেন হয়ে বেসারাবিয়াতে গমন করেছে। তারা মূলত রাশিয়া থেকে পালিয়ে আসছে। ছদ্মবেশে পালিয়ে এলেও তাদের পরনে রয়েছে দামি কাপড় ও মূল্যবান মণিমুক্তা। বিপ্লব চলাকালে তারা ছিল বলশেভিক গুপ্তচর, যারা সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের পকেট ভর্তি করেছে। এমন নয় যে পকেট ভর্তি করে তারা বিলিয়ন বিলিয়ন কাগজের নোট নিয়ে এসেছে, তারা নিয়ে এসেছে সে সকল মূল্যবান সম্পদ যা একসময় সেখানকার মহিলারা অলংকার হিসেবে ব্যবহার করত। প্রতিশোধের আগুনে রাশিয়ানরাও উত্তপ্ত হয়ে আছে। রাশিয়ানদের সাথে যে অন্যায় করা হয়েছে তার জবাব দিতে তারাও উদ্গ্রীব। তাই ইহুদিরা বুঝতে পেরেছে এই ভূমি তাদের জন্য আর নিরাপদ নয়। প্রতিশোধের আগুন থেকে নিজেদের চামড়া বাঁচাতে তারা অন্যত্র পলায়ন করছে। তারা এতটাই লোভী, যাওয়ার সময় সোনাদানা ও মণিমুক্তা যতটা সম্ভব সাথে নিয়ে যাচ্ছে। তারা পোল্যান্ড, রোমানিয়া ও লিথুনিয়া হয়ে আটলান্টিক পাড়ি দেওয়ার ফন্দি করছে। আর আমেরিকা তো তাদের জন্য দরজা খুলে বসেই আছে। একদিন হয়তো ইহুদিদের আশ্রয় দেওয়ার জন্য তোমরা নিজেরাই লজ্জা পাবে। আয়নায় যখন নিজেদের চেহারা দেখতে পারবে, তাদের ভিড়ে তোমরা নিজেদের পরিচয় পর্যন্ত হারিয়ে ফেলবে। একবার কল্পনা করো তো, ইউরোপে যদি ইহুদিদের কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে কি এত যুদ্ধ করা হতো? তারা প্রতিটি দেশের উপর জোর করে যুদ্ধ ছাপিয়ে দিয়েছে। কমিউনিজমের নামে হাজারো বিপ্লবের নামে জন্ম দিয়েছে, যার কোনো শেষ নেই। তারা বলে খাবি খাওয়া পুকুরে মাছ ধরা অনেক সহজ। 3-4 দিন পরপর তল্লাশি নামে একদল রেড আর্মি মানুষের সম্পদ লুট করতে হাজির হয়। ক্ষুধা, নির্যাতন ও দারিদ্রতার ভয়ে মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপন করতে বাধ্য হয়। তাদের না আছে খাবার, না আছে কাজ, আর না আছে ঘুম। কিছুদিন পরপর রেড আর্মি প্লাটুনগুলোকে রাশিয়ার বিভিন্ন শহরে টহল দিতে দেখা যায়। তারা তল্লাশির নাম করে 200 থেকে 300 জনের দলকে রাস্তায় তুলে আনে। এদের মধ্যে থাকে সাধারণ জনগণ, সাবেক জার সৈন্য, শিক্ষক, ব্যবসায়ী, জমিদার সহ আরো অনেকে। পুরো দলটিকে শ্রেদভিৎসাইকা নামে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কেউ যেন পালাতে না পারে সেজন্য চারদিক ঘিরে রাখা হতো। এটা এমন এক দৃশ্য যা দেখলে যে কারোরই আত্মা শুকিয়ে যায়। রাস্তার সামনে পড়ে যাওয়া প্রতিটি ব্যক্তি পাগলের মতো এদিক সেদিক ছুটতে শুরু করে। গৃহবন্দীরা দেয়ালের ছোট ছিদ্র দিয়ে এই দৃশ্য দেখে হৃৎপিণ্ড হাত রেখে বলে, এ আমি কি দেখছি। একবার যাদের সেই ক্যাম্পে নেওয়া হয় তারা আর কখনো ফিরে আসে না। ভাই, পিতা, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যগণ যারা একসময় এই শহরগুলোতে আনন্দে ঘুরে বেড়াতো, আজ তাদের মৃত্যুপুরীতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন দৃশ্য নিজ চোখে না দেখলে কি কল্পনা করা যায়? ক্যাম্পে যে কি করা হয় তা আর বলার প্রয়োজন নেই। যুবক যুবতীদের নগ্ন, অর্ধনগ্ন শরীর ধর্ষণ করে ফেলে রাখা হয়। হাস্যকর এক আদালতে তাদের হাজির করা হয়, যেখানে বন্দীদের বিচারের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সত্যি বলতে এই ইহুদি বলশেভিকদের মনে মানবতা বলতে কিছুই ছিল না। তারা প্রয়োজনে খ্রিস্টান বলশেভিকদের পর্যন্ত হত্যা করতে পারত। শীত ও ক্ষুধায় সাধারণ মানুষের অবস্থা যে কতটা করুণ হয়ে ওঠে বলে বোঝানো সম্ভব নয়। কোনো প্রকার সৎকার, ভালো কাপড় বা কফিন ছাড়াই রাস্তায় পড়ে থাকা মৃত মানুষদের গণকবর দেওয়া হচ্ছে। পানীয় খাদ্য ছাড়া আত্মগোপন করা মানুষগুলো যে কিভাবে দিন পার করছে সে গল্প না হয় অন্যদিন বলা যাবে, বলছেন এফ হোর্স
24 আগস্ট 1920। পলায়নরত ইহুদিদের ব্যাপারে আমেরিকান পেপার একটি কলাম প্রকাশ করে, যার খানিকটা নিচে উপস্থাপন করা হলো। প্রতি মাসে হাজারো রাশিয়ান ইহুদি এস্তোনিয়া, লিথুনিয়া ও পোল্যান্ডের সীমানা দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় গ্রহণ করছে। তারা যেন নিরাপদে পালাতে পারলে সেজন্য বলশেভিক সেনাবাহিনী নিজ দায়িত্বে সীমানা পর্যন্ত এগিয়ে দিচ্ছে। সেনাবাহিনীর পদ থেকে ব্যারন রেঙ্গেলকে সরিয়ে দেওয়ার পর রাশিয়ার বলশেভিক বিরোধী আর কোনো বিপ্লব হয়নি। তবু অনিশ্চিত দাঙ্গা সংঘাতের ভয়ে আপাতত অন্যত্র সরে পড়াকে তারা শ্রেয় বলে মনে করছে। যতদিন না রেড আর্মি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে, ততদিন তারা বাহিরের দেশগুলোতে অবস্থান করবে। তারা যে দাঙ্গার আশঙ্কা করেছিল তা ঘটেনি। রেড আর্মি চারদিকে খুব দ্রুত অভাবনীয় ত্রাসের রাজত্ব কায়েম করে। মূলত সাধারণ মানুষ যেখানে নিরস্ত্র ছিল, সেখানে তারা ছিল অস্ত্রশস্ত্রে সজ্জিত। তাছাড়া প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে অন্যান্য দেশগুলো রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করায় তাদের প্রতি কেউ মুখ তুলে তাকায়নি। আসলে সেখানে কি ঘটছে বাহিরের দেশগুলোতে তার ছিটে ফোটাও দীর্ঘকাল প্রচার করা হয়নি। কি আর বলবো, লেনিন ও ট্রটস্কির মতো বর্বর চরিত্রগুলো আজও পৃথিবীর এক শ্রেণীর আন্দোলনকারীদের কাছে জীবন আদর্শ। লর্ড ওস্টেসপার্সিয়ের একটি বিখ্যাত উক্তি নিচে উপস্থাপন করা হলো। পূর্ব ইউরোপের দেশগুলোতে বলশেভিজম ও জায়নিজমকে একই সাথে গড়ে উঠতে দেখা যাচ্ছে, ঠিক যেভাবে সমাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক দলগুলো গড়ে উঠেছে। তাছাড়া গণতন্ত্র, জাতীয়তাবাদের মতো আরও যেসব মতবাদ তারা প্রতিষ্ঠা করছে, তার উদ্দেশ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করা নয়। জেন্টাইলদের সমাজ ব্যবস্থার প্রতি তাদের রয়েছে তীব্র অনীহা। তাই ইহুদিরা কোনো সমাজ ব্যবস্থাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে রাজি নয়। পরিবর্তন ও নিয়মিত পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করে তোলাই তাদের মূল লক্ষ্য। রাশিয়ায় তাদের অজুহাত ছিল জার সাম্রাজ্য, রাজনীতিতে জার্মানিতে কাইজার সাম্রাজ্য, ইংল্যান্ডে ছিল আইরিশ বিতর্ক, উত্তর আমেরিকায় পুঁজিবাদ সমাজ ব্যবস্থা, কিন্তু দক্ষিণ আমেরিকায় কোনো অজুহাতের প্রয়োজন ছিল না। পৃথিবীর প্রতিটি সমাজ ব্যবস্থার ধরন যাই হোক না কেন, এর একটিও ইহুদিদের পছন্দ নয়। ইহুদিরা বিশ্বাস করে পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থায় নিজেদের নিয়মকানুন প্রতিষ্ঠা করা তাদের জন্মগত অধিকার। জাজ হ্যারি ফিশার শিকাগো উচ্চ আদালতের বিচারপতি হিসেবে 46 বছর কর্মরত ছিলেন। তিনি 1902 সাল থেকে 1921 সাল পর্যন্ত শিকাগো জায়নিস্ট সংগঠনে সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। একবার তিনি ত্রাণ কার্যে অংশ নিতে রাশিয়ায় যান। পরে সেখানকার বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নেন। নির্দেশ ছিল তিনি যেন রাজনীতিকে এর সাথে না জড়ান। তবে আমেরিকায় আসার পর রাশিয়া বা সোভিয়েত সরকারের বিরুদ্ধে কোনো কিছু প্রকাশ করতে তার আর বাধা ছিল না। শিকাগো ট্রিবিউনের তার একটি কলাম ছাপানো হয়, যার অংশবিশেষ নিচে তুলে ধরা হলো। কিছুদিন আগে একটি খবর ফলাও করে প্রচার করা হলো, রাশিয়ান মহিলারা নাকি সেখানকার রাষ্ট্রীয় সম্পদে পরিণত হয়েছে। মূলত সেখানকার বিবাহ ও তালাক পদ্ধতিতে সহজতর কিছু পরিবর্তন আনা হয়েছে। তারা এখন চাইলে একদিনের জন্য বিয়ে করতে পারে। অনেকে আছে যারা চরম অভাবের দরুন প্রতিদিনের খাবারটুকু জোগাড় করতে পারে না। তাদের জন্য এই পদ্ধতিতে বিয়ে করাই খুবই কার্যকর। কিছু পূর্ব শর্তের বিনিময়ে তারা একদিনের জন্য বিয়ে করতে পারবে। চাহিদা মিটে গেলে পরদিন তালাকও নিতে পারবে। এতে অনেকের ক্ষুধা মিটবে, আবার অনেকের অন্য উপায়ও হবে। মনে আছে তাদের প্রটোকলের বিশেষ একটি ধারা, আমরা জেন্টাইলদের পারিবারিক বন্ধন ধ্বংস করে দেব। পরিবার যেহেতু সমাজ ব্যবস্থার মূল একক, তাই তারা এখানেই আঘাত এনেছে। তারা বিয়েকে চুক্তিভিত্তিক বিনোদন মাধ্যমে পরিণত করেছে, যেন পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দেওয়া যায়। তারা জার্মানিতেও সোভিয়েত প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। ফরাসি বিপ্লবের সময়ও তারা একই কাজ করেছিল, কিন্তু সেখানকার অরাজকতা এতটা বেড়ে গিয়েছিল যে শেষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তাদের এই পরিকল্পনা সবচেয়ে বেশি সফল হয়েছে রাশিয়াতে। সন্ত্রাসবাদ ও সহিংসতার মধ্য দিয়ে আমরা নিজেদের ক্ষমতা প্রকাশ করব। সপ্তম প্রটোকল। 1919 সালের এপ্রিল মাসে মস্কোর কোনো এক পত্রিকায় রাবাই কোহেন এর একটি কলাম ছাপানো হয়, যার অংশবিশেষ তুলে ধরা হলো। কোনরূপ অতিরঞ্জন না করে বলছি, মূলত রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব ইহুদিদের পরিকল্পনায় সংঘটিত হয়েছে। গরিব, নির্যাতিত, নিপীড়িত প্রলেতারিয়েতরা
কি আদৌ বুর্জোয়াদের ক্ষমতা ধ্বংস করতে পেরেছে? বরং এই বিপ্লব আন্তর্জাতিক বিশ্ব তাদের নতুন এক অরুণোদয় এনে দিয়েছে। ট্রটস্কি যতদিন রেড আর্মির প্রধান কমরেড হয়ে থাকবেন ততদিন আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটা সত্য, রেড আর্মির সৈনিক পদগুলোতে আমাদের সংখ্যা খুব বেশি নয়। সোভিয়েতের লাল পতাকায় যে তারকা চিহ্নিত দেখা যায় তা মূলত জায়নিস্টদেরই সঙ্গীতের করা প্রতীক, কিন্তু বোকা রাশিয়ানরা এটাকে প্রোলেটারিয়েট চেনার প্রতীক বলে গ্রহণ করেছে। সত্যি বলতে এটা আমাদের বিজয় প্রতীক, যার উত্থান হয়েছে বুর্জোয়া নামক পরজীবীদের ধ্বংস করে। তাদের রক্ত দিয়ে আমরা প্রতি ফোঁটা কান্নার প্রতিশোধ নিয়েছি এবং ভবিষ্যতেও নিতে থাকব। এখানে যে তারকা চিহ্নের কথা বলা হয়েছে তা সোভিয়েত আর্মির পতাকায় দেখা যায়, তবে ইহুদিদের জাতীয় প্রতীক হলো একটি ষড়কোণ বিশিষ্ট তারা, যাকে বলা হয় স্টার অফ ডেভিড। এর গঠন অনেকটা মেসনদের প্রতীকের মতো, আর সোভিয়েতের পতাকা তারাটি 5 কোণ বিশিষ্ট। প্যালেস্টাইনের উপর আজ যে ইসরায়েল জন্ম নিয়েছে তার জাতীয় প্রতীক হিসেবে স্টার অফ ডেভিড স্বীকৃতি পেয়েছে। এই প্রতীকের আরও একটি নাম আছে মাগান স্টার। অটোমানদের হারিয়ে প্যালেস্টাইন দখল করতে যে ইংরেজ সৈনিকরা শহীদ হয়েছে, ইহুদিরা তাদের কবর থেকে ক্রুশ চিহ্ন সরিয়ে সেখানে মাগান স্টার বসিয়ে দিয়েছে, যেমনটা রাশিয়াতেও করেছে। এখন সোভিয়েত তারকা চিহ্নের 5টি কোণের অর্থ যদি হয় অর্থ সম্পদ, গণমাধ্যম, আভিজাত্য, প্যালেস্টাইন ও প্রোলেতারিয়ানিজম, তাহলে মাগান স্টারে অতিরিক্ত যে কোণটি রয়েছে তার অর্থ হবে ইসরায়েলের বাদশাহী প্রতিষ্ঠা করা। কিন্তু এই জন্য প্রথমে ইহুদিদের রাজা ডেভিডের সিংহাসন পুনরুদ্ধার করতে হবে। ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীতে রাজা ডেভিড জেরুজালেমকে শহর হিসেবে প্রতিষ্ঠা করেন। পরে তার সন্তান পয়গম্বর সলোমন সেখানে একটি মহাপবিত্র মন্দির নির্মাণ করেন, যা প্রথম টেম্পল নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে বেবিলন সেনাপতি নেবুচাদ নেজার জেরুজালেম আক্রমণ করে মন্দিরটি ধ্বংস করে দেয় এবং বহু ইহুদিকে বন্দী করে নিয়ে যায়। পরে বন্দি শিবির থেকে মুক্তি পেয়ে জেরুজালেমে ফিরে এসে তারা পুনরায় সে মন্দিরটি নির্মাণ করে, যা দ্বিতীয় টেম্পল নামে পরিচিত। কিন্তু 70তম খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেম দখল করে পুনরায় মন্দিরটি ধ্বংস করে দেয়, যা আজ অবধি নির্মাণ করা হয়নি। তবে ইসরায়েল যেহেতু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তাই তাদের তৃতীয় টেম্পল নির্মাণের বিষয়টিও আলোচনায় টেবিলে চলে এসেছে। এরপর মন্দিরের খুব কাছে একটি প্রাসাদ নির্মাণ করতে হবে, যাতে থাকবে রাজা ডেভিডের রূপক সিংহাসন। তাদের বহু প্রতীক্ষিত মসিহ এসে সে সিংহাসনে আরোহণ করবে। শুরু হবে বিশ্বজুড়ে ইসরায়েলিদের বাদশাহী শাসন। তবে বাইবেল অবিশ্বাসীদের নিকট প্রথম ও দ্বিতীয় টেম্পলের বিষয়টি নিছকই কল্পিত গল্পের মাঝে সীমাবদ্ধ, কারণ বাইবেল ব্যতীত অন্যান্য উৎসগুলোতে মন্দিরটির প্রমাণ খুবই অপ্রতুল। মসিহ সম্পর্কে বলতে গেলে তালমুদ ও প্রাচীন মরমীবাদী পুস্তক জোহার এ বলা হয়েছে সৃষ্টি জগতের 6000 বছর পূর্ণ হওয়ার পূর্বেই মসিহের আগমন ঘটবে। কট্টরপন্থী ইহুদিরা বিশ্বাস করে সৃষ্টিকর্তার বিশ্বজগৎ সৃষ্টির কাল থেকেই ইহুদিদের বর্ষপঞ্জির গণনা শুরু। সেই বর্ষপঞ্জির হিসেবে 2019 হলো 57,779তম বছর। ধার্মিক ইহুদিগণ দিনে অন্তত 3 বেলা সমবেত প্রার্থনা অংশগ্রহণ করে। ভোরের প্রার্থনা ম্যারিভ, দুপুরের প্রার্থনা শেকারিট ও রাতের প্রার্থনা মিনসা। প্রতিটি প্রার্থনায় 19টি আশীর্বাদের মধ্যে সকল ইহুদিকে জেরুজালেমে একত্রিতকরণ, মহাপবিত্র মন্দিরে পুনর্নির্মাণ ও মসিহের দ্রুত আবির্ভাব ঘটানোর জন্য প্রার্থনা করা হয়। তবে যত যাই হোক, ইহুদিদের বিশ্ব কর্মসূচি বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের সকল কাজ এখনো সম্পন্ন হয়নি। এজন্য কতটা সময় প্রয়োজন তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমেরিকা বলশেভিক বিপ্লবের প্রশিক্ষণ কেন্দ্র। নিউ ইয়র্ক একদিকে ইহুদিদের জন্য স্বর্গপুরী, অন্যদিকে যে কোনো বিপ্লবের প্রশিক্ষণ কেন্দ্র। যে কোনো বিপ্লব বা যুদ্ধ সঠিকভাবে পরিচালনা করতে প্রথমে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, না হলে লাশ হয়ে ভাগাড়ে উপস্থিত হবে। এটাই রীতি। বলশেভিক বিপ্লব পূর্ব ইউরোপ তথা বিশ্বের একটি বড় অংশের মানচিত্র পাল্টে দিয়েছে। তা নিছক 2-1 দিনের পরিকল্পনায় সম্ভব হয়নি।
আগেই বলেছি, প্রথম ধাপে তাদের কিছু সদস্য খ্রিস্টানের ছদ্মবেশে রাশিয়ার শ্রমজীবী মানুষের সাথে মিশেছিল। এটা ঠিক শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা কখনো ভালো থাকে না। তারা দিন আনে দিন খায়, তাদের সঞ্চয় বলতে কিছু থাকে না, অভাব নিত্যদিনের সঙ্গে। তাই এই জনগোষ্ঠীকে সামান্য অর্থের লোভ দেখিয়ে ধ্বংসাত্মক যে কোনো কাজে ব্যবহার করা সম্ভব। রাজনৈতিক দলগুলো হরতাল, ধর্মঘট, মিটিং, মিছিল ও সমাবেশে এই কাজটি করে থাকে। ছদ্মবেশধারী বলশেভিক শ্রমিকরা আশেপাশে থাকা শ্রমিকদের মাথায় বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন ঢুকিয়ে দেয়। তারা যেন সহজে অন্যদের কাবু করতে পারে, সেজন্য বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে তাদের নিকট অর্থ বিনিয়োগ করা হয়। ফলস্বরূপ রাশিয়ার প্রতিটি শিল্প কারখানায় বিভিন্ন অধিকার আদায়ের বিদ্রোহ ছড়িয়ে পড়া শুরু করে। ধীরে ধীরে তা নিষ্পেষিত মানুষের আন্দোলনের রূপ নেয়। প্রথমে তা পুঁজিবাদ শিল্প সমাজের বিরুদ্ধে শুরু হলেও পরে বুর্জোয়াদের বিরুদ্ধে রূপ নেয়। তারা রাজা নিকোলাসের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে। প্রথম ধাপটি সুন্দরভাবে শেষ হলে দ্বিতীয় ধাপটি সামরিক বাহিনীর সহায়তা সম্পন্ন করা হয়। ততদিনে ইহুদিদের ছদ্মবেশে রাশিয়ার সামরিক বাহিনীতে ছড়িয়ে পড়ে, যা পূর্বেই বলা হয়েছে। কিন্তু শ্রমজীবী মানুষদের উস্কে দেওয়ার কাজটি তারা কিভাবে করলো? মূলত সে সময় ইহুদিরা এত বেশি শ্রমিক ইউনিয়নের জন্ম দিয়েছিল, এর সঠিক হিসাব দেওয়া সম্ভব নয়। প্রতিটি ইউনিয়নেই ছিল একজন করে নেতা, আবার কয়েকটি ইউনিয়ন মিলে ছিল একটি মহা ইউনিয়ন। তাছাড়া প্রতিটি শিল্পের, যেমন টেক্সটাইল, কৃষি, পশুপালন, জাহাজ নির্মাণ ইত্যাদি জন্য ছিল আলাদা আলাদা ইউনিয়ন। সকল সদস্যের কাছ থেকে নিয়মিত মজুরির একটি অংশ চাঁদা হিসেবে কেটে রাখা হতো। সবকিছু নিয়ন্ত্রণ করা হতো কেন্দ্রীয়ভাবে। প্রশিক্ষণ ও পূর্ব অভিজ্ঞতা ছাড়া এমন দক্ষতা অর্জন কখনোই সম্ভব নয়। হিব্রু লেবার মুভমেন্ট এর মধ্য দিয়ে আমেরিকায় কমিউনিস্ট বিপ্লবের যাত্রা শুরু হয়। এটি জুইশ লেবার মুভমেন্ট নামেও পরিচিত। শুরু হয় প্রশিক্ষণ কর্মসূচি। নিউ ইয়র্ক শহরের 5th অ্যাভিনিউ ছিল মূল প্রশিক্ষণ কেন্দ্র। নিউ ব্রডওয়ের 14 থেকে 34 নম্বর সড়ক পর্যন্ত এই অঞ্চলটির বিস্তৃত ছিল। রাশিয়া, পোল্যান্ড থেকে আসা ইহুদিরা এই পুরো শহরকে সোয়েট শপে পরিণত করে। এটি ছিল তৈরি পোশাক শিল্পের কেন্দ্রবিন্দু। শার্ট, প্যান্ট, জুতার কাপড়, মোজা, কোট, সোয়েটার সবকিছু এখানে তৈরি করা হতো। প্রতিটি বিল্ডিং এর ছাদে ছোটখাটো পোশাক কারখানা গড়ে তোলা হয়। দিনরাত 24 ঘন্টা মানুষকে বিভিন্ন শিফটে কাজ করানো হতো। এই শহর ছাড়াও আমেরিকার আরো অনেক স্থানে পোশাক কারখানা ছিল, তবে এই শহরকে তারা সবকিছুর কেন্দ্র রূপে গড়ে তুলেছিল। এরপর শুরু হয় মূল প্রশিক্ষণ কেন্দ্র কার্যক্রম। তাদের একদল তো এসব প্রতিষ্ঠানের মালিক হয়ে আছে। অপর একটি পক্ষ ছদ্মবেশে সাধারণ শ্রমিকদের মাঝে মিশে যায়। তারা ধীরে ধীরে শ্রমিকদের মাঝে মজুরি বৃদ্ধি, চিকিৎসা সুবিধা, চাকরির নিরাপত্তা, বাসস্থান, নির্দিষ্ট কর্মখণ্ড ইত্যাদি নানা বিষয়ে অধিকার আদায়ের উস্কে দেওয়া শুরু করে। ছদ্মবেশধারী শ্রমিক নেতারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কিভাবে সাধারণ শ্রমিকদের মানসিকতা আন্দোলনের ঘি ঢালা যায় এবং নিজেকে নেতারূপে গড়ে তোলা যায়। ইহুদিদের ধনী ভাইয়েরা অতি গোপনে তাদের নিকট অর্থ পৌঁছে দিত, যা দিয়ে একটি প্রাথমিক ফান্ড তৈরি করা হতো। মূলত এই ভাইয়েরা ছিল বিভিন্ন গার্মেন্ট প্রতিষ্ঠানের মালিক। ফান্ডের অর্থ থেকে অসুস্থ শ্রমিকদের চিকিৎসা খরচ, মিটিং মিছিল শেষে নৈশভোজের আয়োজন, উৎসবের দিনগুলোতে উপহারের আয়োজন সহ বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো। তারা এইসব খরচ, অমায়িক ব্যবহার ও জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে সাধারণ শ্রমিকদের বিশ্বাস অর্জন করত। এভাবে তারা সফল হওয়া শুরু করে। ধীরে ধীরে গড়ে ওঠে অসংখ্য শ্রমিক ইউনিয়ন, যেখানে তারাই নেতা হতো আর সাধারণ মানুষও হৃদয় থেকে তাদের বিশ্বাস করত। সবকিছু গুছিয়ে ওঠার পর তারা ইউনিয়ন ফান্ড তৈরির নামে প্রতি সদস্যের উপর চাঁদা নির্ধারণ করত। সে সময় একজন মহিলা পোশাক শ্রমিকের সাপ্তাহিক আয় যদি $55 হতো, তবে $27.50 ইউনিয়নের ফান্ডে বাধ্যতামূলক জমা দিতে হতো। কিন্তু এই অর্থ পুরোটা তো আর তাদের পেছনে খরচ করা হতো না। ফলে প্রথম বিশ্বযুদ্ধের আগে শ্রমিক ছদ্মবেশী ইহুদিরা কি পরিমাণ অর্থ কামিয়েছে তা একবার চিন্তা করে দেখুন। এবার জানা যাক ইহুদিদের যে সম্পদশালী ভাইয়েরা অর্থ সরবরাহ করত তাদের কি হলো। এর কিছুদিন পর শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে শুরু হয় একের পর এক আন্দোলন, যা আমেরিকার বিভিন্ন পোশাক কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। মালিকরাও কিছুদিন তামাশার নাটক করে কিছু বেতন বাড়িয়ে দিত। আদতে এই বেতন কি শ্রমিকদের কোনো উপকারে আসে? মোটেও না, কারণ পোশাক মালিকরাও
তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য বাড়িয়ে দেয়। বেতন $3 বাড়িয়েছে তো বিক্রয় মূল্য বাড়িয়েছে $5। ফলে শ্রমিক নেতা এবং মালিক পক্ষ উভয়েরই লাভ হলো। ইহুদিদের প্রটোকলের একটি ধারা মনে আছে? আমরা মজুরি বৃদ্ধির বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের উদ্বুদ্ধ করব, একই সঙ্গে বাজারে পণ্যদ্রব্যের মূল্য বাড়িয়ে দেব, ফলে বর্ধিত মজুরি কখনোই তাদের উপকারে আসবে না। শুরু হয় শ্রমবাজার ও পুঁজিবাজারের দ্বন্দ্ব, যার কথা বইয়ের শুরুতে বলা হয়েছে। সে সময় এই পুঁজিবাজার যাদের দখলে ছিল তাদের কয়েকজনের নাম আবারও উল্লেখ করছে: স্কিপস, স্পিয়ার্স, ওয়ারবার্গস, কাহান্স, লুইসন্স এবং গাগেনহেইমস। তারা কিভাবে শ্রমবাজার নিয়ন্ত্রণ করছে তা তো বলাই হলো। কিছুদিন পর তারা মজুরি বৃদ্ধির আন্দোলন করছে, আর পোশাক মালিকরা উৎপাদিত পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। মাছ থেকে নিষ্পেষিত হচ্ছে জেন্টাইলরাই। ইহুদি মালিকরা যখন মূল্য বাড়াতো তখন সব গার্মেন্ট প্রতিষ্ঠান একযোগে অনুসরণ করত। এদের মধ্যে কোনো জেন্টাইল প্রতিষ্ঠান পড়ে গেলে তাকেও এই নিয়ম অনুসরণ করতে হতো। কিন্তু 1918-1919 সালের দিকে ওয়ানামাকার্স প্রতিষ্ঠানটি বেঁকে বসে। তারা উল্টো দাম কমানোর ঘোষণা দেয়। এটি ছিল একজন খ্রিস্টানের প্রতিষ্ঠান। কিন্তু একটি দুটি প্রতিষ্ঠান দিয়ে তো আর সমাজ বদলানো সম্ভব নয়। সে সময় শুধু নিউ ইয়র্কেই ছিল 2760টি গার্মেন্টস প্রতিষ্ঠান, যা বিভিন্ন ধরনের স্যুট ও পোশাক তৈরি করত। 12টি প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের কাপড় তৈরি করত। 2880টি প্রতিষ্ঠান পশমি পণ্য তৈরি করত। 600টি প্রতিষ্ঠান মেয়েদের স্কার্ট তৈরি করত এবং 1400টি প্রতিষ্ঠান প্রয়োজনীয় বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম সরবরাহ করত। বলে রাখা ভালো, এই প্রতিটি প্রতিষ্ঠান ইহুদি বণিকদের অর্ডারে কাজ করত। যেসব ব্যবসায়িক জোটের মাধ্যমে তারা গার্মেন্ট শিল্পের উপর একচেটি আধিপত্য প্রতিষ্ঠা করে তাদের নাম উল্লেখ করা হলো: অ্যাসোসিয়েটেড বয়েজ ক্লোথিং ম্যানুফ্যাকচারার্স অফ গ্রেটার নিউ ইয়র্ক, অ্যাসোসিয়েটেড ফার্ম ম্যানুফ্যাকচারার্স, অ্যাসোসিয়েটেড শার্ট ম্যানুফ্যাকচারার্স, অ্যাসোসিয়েশন অফ এমব্রয়ডারি অ্যান্ড লেস ম্যানুফ্যাকচারার্স, চিলড্রেন্স ড্রেস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, Cloak, Suit and Skirt Manufacturers Protective Association, Cotton Garment Manufacturers of New York, Dress and Waist Manufacturer Association, East Side Retail Clothing Manufacturer, Ladies Hat Manufacturers Protective Association, Mineral Water Dealers Protective Association, National Association of Separate Skirt Manufacturers, National Society of Men's Neckwear Manufacturers, New York Association of House Dress and Kimono Manufacturers, New York Tailors Varying Shirt Manufacturers Protective Associations। তাদের একটি অভিভাবক সংগঠন রয়েছে যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফার ওয়ার্কার্স এবং ইউনিয়ন অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড দ্য কানাডা। তারা পোশাক শিল্পের প্রতিটি কাজকে আলাদা আলাদা অংশে বিভক্ত করছে, যেমন বোতাম ঘর তৈরি, প্যান্টের জিপার, বিভিন্ন মাপের কাপড় কাটা, জামার আস্তিন ও জামার কালার তৈরি করা ইত্যাদি। প্রতিটি কাজে জড়িত শ্রমিকদের নিয়ে তারা পৃথক ইউনিয়ন গড়ে তুলছে। এদের নাম নিচে উল্লেখ করা হলো: ফেদার বোয়া মার্কেটস ইউনিয়ন, ফার ক্যাফ মেকার্স ইউনিয়ন, ফার কার্টন মেকার্স ইউনিয়ন, ফার ড্রেসেস ইউনিয়ন, ফার ডায়ার্স ইউনিয়ন, ফার ফ্লোর ওয়ার্কার্স ইউনিয়ন, ফার হ্যাটার্স ইউনিয়ন, ফার হেড অ্যান্ড টেল মেকার্স ইউনিয়ন, ফার লাইন্ড কোট ফিনিশার্স ইউনিয়ন, ফার নেইলার্স ইউনিয়ন, ফার অপারেশনস ইউনিয়ন, ফার প্লাকার্স ইউনিয়ন। শুধু তাই নয়, বিভিন্ন ক্রেতা সম্প্রদায়ের জন্য তারা পৃথক সব ইউনিয়ন খুলে বসেছে। যেমন শিশু পোশাক শিল্প তৈরির কেন্দ্র গড়ে ওঠা শ্রমিক ইউনিয়নগুলো হলো চিলড্রেন্স জ্যাকেট মেকার্স 3 ইউনিয়নস, চিলড্রেন্স জ্যাকেট প্রেসার্স, চিলড্রেন্স সেলার্স জ্যাকেট মেকার্স ইউনিয়ন, চিলড্রেন্স ক্লক অ্যান্ড রিফার্স ওয়ার্কার্স ইউনিয়ন, চিলড্রেন্স ড্রেস মেকার্স ইউনিয়ন। মহিলা পোশাক তৈরি শিল্প কেন্দ্র করে গড়ে ওঠা শ্রমিক ইউনিয়নগুলো হলো অ্যামালগেমেটেড লেডিস গার্মেন্টস কাটার্স ইউনিয়ন, বোনার্স সিঙ্গার অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডার্স ইউনিয়ন, বটন হোল মেকার্স অ্যান্ড বটন সুইটার্স ইউনিয়ন, চিলড্রেন্স ক্লক অ্যান্ড রিফার ওয়ার্কার্স ইউনিয়ন, ক্লক অ্যান্ড সুইট পিস টেইলর্স অ্যান্ড স্যাম্পল মেকার্স ইউনিয়ন, ক্লক এক্সামিনার্স স্কোয়ারার্স অ্যান্ড বাশেলার্স ইউনিয়ন, ক্লক অপারেশনস ইউনিয়ন, ক্লক স্কার্ট অ্যান্ড ড্রেস প্রেসার্স ইউনিয়ন, Ladies and Mrs. Clock Operations Union, Ladies Tailors Alternation and Special Holder Union, Skirt Cloth
ড্রেসমেকার্স ইউনিয়ন, ওয়াটারপ্রুফ গার্মেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন, হোয়াইট গুডস ওয়ার্কার্স ইউনিয়ন অ্যান্ড রেপার কিমন হাউস ড্রেস অ্যান্ড ব্যাথ রফস মেকার্স ইউনিয়ন। এই ইউনিয়নগুলোরও একটি অভিভাবক প্রতিষ্ঠান রয়েছে, যার নাম ইন্টারন্যাশনাল লেডিস গার্মেন্টস ওয়ার্কার ইউনিয়ন। এই বিশাল তালিকা দেখে বিস্মিত হচ্ছেন, তাই না? তবে এই প্রতিটি ইউনিয়ন শুধু ইহুদি নেতাদের দ্বারাই পরিচালিত হতো না, কিছু জায়গায় জেন্টাইল নেতাদেরও নিয়োগ দেওয়া হতো, যেন সাধারণ মানুষের বিশ্বাস পাকাপোক্ত করা যায়। দীর্ঘ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হলে আবারও এই নেতাদের ধীরে ধীরে রাশিয়ায় পাঠানো হয়। এক্ষেত্রে তারা দুটি কৌশল ব্যবহার করত। এক, নিজেদের নাম পরিচয় পাল্টে খ্রিস্টানদের ছদ্মবেশ নিত। দুই, রাশিয়ান মহিলাদের বিয়ে করে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করত। এরপরের ঘটনা তো আমরা জানি, প্রোলেটারিয়েটদের জন্য বলশেভিক আন্দোলন এবং জার সরকারের পতন। প্রেসিডেন্ট মিস্টার ট্রাফটকে নিয়ে ইহুদিদের ষড়যন্ত্র। আগের একটি অধ্যায় বলা হয়েছে আমেরিকায় এ পর্যন্ত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তারা সবাই জায়নিস্টদের হাতে পুতুল হয়েছে। তাদের ক্ষমতায় আনা হয়েছিল কেবল ইহুদিদের উদ্দেশ্য হাসিল করার জন্যই, আর যারা বেঁকে বসেছে তাদের কিছুদিনের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। উইলিয়াম হাওয়ার্ড ট্রাফট হলেন এমন একজন প্রেসিডেন্ট যিনি ইহুদিদের বিরুদ্ধে বেঁকে বসেছিলেন। আমেরিকার 27তম এই প্রেসিডেন্ট 1909 সাল থেকে 1913 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন। ইহুদিদের সাথে তার দ্বন্দ্বের সূত্রপাত 1911 সালে। প্রথমে বলে রাখি, মিস্টার ট্রাফট ছিলেন অমায়িক চরিত্রের মানুষ। তিনি ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় দ্বিমত করতেন না যতক্ষণ না তা দেশ ও জাতির জন্য অমঙ্গলের কারণ হতো। ধর্মীয় গোড়ামি, জাতিবিদ্বেষ, বর্ণবাদ কোনো কিছুকেই তিনি গ্রাহ্য করতেন না। নিজের বিবেকবোধ ও চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে প্রতিটি কাজের সিদ্ধান্ত নিতেন। মানুষের কোনো কথা কখনো অন্ধভাবে বিশ্বাস করতেন না। আগেও বলা হয়েছে আমেরিকা জন্মের পর থেকে ইহুদি লবিস্টরা হোয়াইট হাউসে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে প্রেসিডেন্ট সাহেবরা কখনো কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে, অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে, তা তারা অনেক আগেই জেনে যেত। যখন তাদের বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের প্রয়োজন হতো তখনই আমেরিকার প্রেসিডেন্টদের কঠিন সব পরিস্থিতিতে ফেলে দিত, যেমন সন্ত্রাসী হামলা, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক আক্রমণ ইত্যাদি। তাছাড়া বিভিন্ন স্ক্যান্ডাল ফাঁস করার ব্ল্যাকমেল তো আছেই। রাশিয়ার সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক বহুদিনের। ইতিহাস ঘাটলে দেখা যাবে ইহুদিদের জন্য এই দুই দেশের সম্পর্ক বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় দুই দেশের মধ্যে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক ছিল। উভয় দেশের মধ্যে বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ করা হতো। পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝতেই পারল না হঠাৎ কী কারণে 1907 থেকে 8 সালের পর থেকে রাশিয়ান সরকার আমেরিকান অভিবাসী গ্রহণে এত গড়িমসি করতে শুরু করে। মূলত সেখানকার সরকার আজ করতে পেরেছিল নতুন ছদ্মবেশে পুরনো শত্রুরা আবার এই দেশে প্রবেশ করতে শুরু করেছে। যার সরকার জানিয়ে দেয়, আমরা সাধারণ আমেরিকানদের নিয়ে বিচলিত নই, যারা নতুন ছদ্মবেশে পুনরায় দেশে প্রবেশ করছে মূলত তারাই আমাদের মাথা ব্যথার কারণ। তাদের ষড়যন্ত্র পাশ হয়ে গেল। আমেরিকান দূতাবাসে পত্র মারফত অনুরোধ করা হয় অবিলম্বে যেন এই ইহুদিদের পাসপোর্ট প্রদান বন্ধ করা হয়। আমরা আপনাদের অতিথি হিসেবে গ্রহণ করছি, কিন্তু এই আতিথেয়তা যেন আমাদের উপর বোঝা না হয়ে দাঁড়ায়। এই সন্ত্রাসী গোষ্ঠীর জন্য আপনাদের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এ পর্যন্ত তাদের প্রায় 2 লক্ষ সদস্য অভিবাসী হয়ে আমেরিকায় প্রবেশ করেছে, কিন্তু এর প্রকৃত সংখ্যা যে আরও অনেক বেশি তাতে কোনো সন্দেহ নেই। তারা যদি শ্রমিক হিসেবে সেখানে থাকতে চায় আমাদের কোনো আপত্তি নেই, তবে তাদের যেন নতুন পাসপোর্ট দিয়ে আমাদের দেশে পাঠানো না হয়। ইহুদিদের সাথে এমন অদ্ভুত আচরণ কেন করা হলো তার প্রতিবাদ জানিয়ে তারা মিস্টার ট্রাফটের নিকট দাবি করে আমেরিকা যেন রাশিয়ার সাথে সকল বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে। উল্লেখ্য যে 1832 সালে উভয় দেশের সম্পর্ক উন্নয়নে এই দ্বিপাক্ষীয় বাণিজ্যিক চুক্তি করা হয়। চিন্তা করা যায় 80 বছরের এমন একটি সম্পর্ক শুধু ইহুদিদের জন্যই ভেঙে ফেলতে হবে, তাও কিনা সংখ্যালঘু একটি জাতিগোষ্ঠীকে সন্তুষ্ট করতে। ইহুদিরা মিস্টার ট্রাফটের কাছে 2টি দাবি করে। 1, রাশিয়ার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। 2, তাদের অভিবাসন নিয়ে কংগ্রেসে যে বিতর্ক শুরু হয়েছে তা বন্ধ করতে হবে। 15 ফেব্রুয়ারি 1911 তারা প্রেসিডেন্ট সাহেবের সাথে একটি বৈঠকের আয়োজন করে। ইহুদিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাকব এইচ স্কিফ, জ্যাকব ফার্থ, লুইস মার্শেল, অ্যাডলফ ক্রস এবং জেজ হেনরি এম গোল্ডফোগল। হোয়াইট হাউস লাইব্রেরি কক্ষে এর আয়োজন করা হয়, কিন্তু প্রেসিডেন্ট সাহেবের সিদ্ধান্ত শুনে
তাদের চোখ কপালে ওঠে। কি ছিল তার সিদ্ধান্ত? এর অংশবিশেষ তুলে ধরা হলো। রাশিয়া ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। গত 50 বছরে আমাদের মধ্যে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। ইতিমধ্যে শিল্পায়নে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। আমাদের অনেকের ভবিষ্যৎ এই সম্পর্কের উপর নির্ভর করছে। এই সম্পর্ক ছিন্ন করলে অনেক মানুষ সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে পড়বে। তারা সর্বস্ব হারিয়ে পথে বসবে। আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই এমনটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে তাদের সাথে আমাদের অনেক ধরনের চুক্তি রয়েছে, যেমন বন্দি বিনিময় চুক্তি, সাংস্কৃতিক চুক্তি, খেলাধুলা চুক্তি ইত্যাদি। আপনারা যদি চান এই জাতীয় কিছু চুক্তি আমরা রদ করতে পারি, কিন্তু বাণিজ্যিক ও আর্থসামাজিক চুক্তিগুলো কোনোভাবেই বর্জন করা সম্ভব নয়। রাশিয়ান ইহুদিদের এই দেশে আসতে কোনো বাধা নেই, তবে তাদের যত দ্রুত ইউরোপে পাঠিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। তবে চাইলে আগামী কয়েক বছর না হয় রাশিয়ার সঙ্গে নতুন কোনো চুক্তি করব না। মহোদয়গণ, এটাই আমার সিদ্ধান্ত। আশা করি আপনারা একমত হবেন। উপস্থিত প্রতিনিধিরা সবাই অবাক। সিমন ওলফ বলেন, প্রেসিডেন্ট সাহেব, এই সিদ্ধান্ত আপনি কোনো পত্রিকায় ছাপাবেন না। জাকোভস্কি রাগান্বিত কণ্ঠে বললেন, না, তাকে ছাপাতে দিন। তিনি আমাদের সঙ্গে আজ যে ব্যবহার করলেন তা পুরো পৃথিবী দেখুক। তাদের ভর্ৎসনা অগ্রাহ্য করে প্রেসিডেন্ট নিজের সিদ্ধান্ত অটল থাকলেন। বুঝিয়ে দিলেন মিথ্যা বলে তার সাথে পার পাওয়া যাবে না। ইতিহাসের উপর তার যথেষ্ট জ্ঞান রয়েছে। তার সাথে উপস্থিত সবার চরম দ্বন্দ্ব লেগে যায়। এক পর্যায়ে সবাই তাকে তিরস্কার করতে শুরু করে। জাকোভস্কি লাইব্রেরি থেকে বেরিয়ে যাওয়ার সময় কর্মর্দন করতে পর্যন্ত করেননি। সিঁড়ি দিয়ে নামার সময় বলতে থাকেন, এর মানে কিন্তু যুদ্ধ। বুঝলেন, এর মানে কিন্তু যুদ্ধ। চিন্তা করুন, 15 তারিখের সম্মেলনটি সফল হলে উভয় দেশের অর্থনৈতিক অবস্থা কি হতো? কত মানুষ পথে বসতো? ইহুদিরা তো সাধারণ মানুষের কথা ভাবে না। তাদের সব পরিকল্পনা শুধু নিজেদের ঘিরেই। তারা এই সিদ্ধান্তের পর প্রতিটি ইহুদি সংগঠনের মধ্যে বিরক্তির ছাপ ছড়িয়ে পড়ে। ইহুদিরা চাইলে যে কি করতে পারে তা দেখার মতো দৃশ্য। জাকোভস্কি ব্যাংক থেকে প্রচুর অর্থ উত্তোলন করে এবং আমেরিকান জুইশ কমিটি ও বি নেইল ও বি রিথ সহ সকল সংগঠনের মাঝে তা বন্টন করে দেন। পরবর্তী 10 মাস ইহুদিদের প্রতিষ্ঠানগুলো প্রেসিডেন্ট সাহেবকে ব্যঙ্গ করে একের পর এক কলাম ছাপতে থাকে। ইহুদিরা আঞ্চলিক কংগ্রেস অফিসগুলোকে নিয়মিত ছাপ দেওয়া শুরু করতে থাকে, যেন তার মিস্টার ক্রাফটের ছায়াতল থেকে বেরিয়ে আসে। আর এই কারণেই হয়তো তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, যেখানে আমেরিকার অধিকাংশ প্রেসিডেন্ট পরপর 2 মেয়াদে নির্বাচিত হন। 1912 সালে ঘটল এর আরেকটি আজব ঘটনা। বিনেই অ্যান্ড বি রিথ সংগঠনটি প্রেসিডেন্ট সাহেবকে সম্মাননা স্বরূপ মেডেল প্রদান করে। তারা বলে, প্রেসিডেন্ট সাহেব তাদের প্রতি যে মমত্ববোধ দেখিয়েছে তার প্রতিদান স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হলো। হোয়াইট হাউসের বারান্দায় ইহুদিদের একদল সদস্যের মাঝে দাঁড়িয়ে তিনি ছবি তোলেন। ছবিটির দিকে তাকালে তাকে শুধু অসহায়ই মনে হয়। মুখে কোনো উচ্ছ্বাস, হাসির চিহ্ন ছিল না। তার ব্যক্তিগত কিছু চিঠি পরবর্তী সময়ে ফাঁস হওয়ার পর এতটুকু আন্দাজ করা গেছে তিনি বেশ আতঙ্কের মধ্যে ছিলেন। তাকে সারাক্ষণ গোপন নজরদারিতে রাখা হতো। তিনি আদৌ রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন কিনা এবং সেজন্য নিজেকে কতটুকু গুছিয়ে নিয়েছেন তা খুব কাছ থেকে কেউ পর্যবেক্ষণ করত। শেষ পর্যন্ত তাদের এই দ্বিপাক্ষীয় সম্পর্ক যখন ছিন্ন হয়, তখন রাশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো জার্মান ইহুদিরা দখল করে। তারা হাতে পায় গুপ্তধনের ভাণ্ডার। উভয় দেশের বহু মানুষ সর্বস্ব হয়ে পথে বসতে থাকে। সমস্ত দোষ পরে সম্রাট নিকোলাসের ঘাড়ে। অন্যদিকে পত্রিকা প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে প্রতিনিয়ত খেপিয়ে তোলে। ফলে ধীরে ধীরে বলশেভিক আন্দোলন আরো জোরদার হয়।